এবং তাদের কাছ থেকে তিনি এবং তার দলের লোকজন টাকা নিয়েছেন। তাদেরকে যদি আপনি সন্তুষ্ট না রাখেন, তারা টাকা ফেরত চাইবে, এবং টাকা ফেরত চাইলে যারা আদায় করেছেন তাদের তো শুনেছেন একজনের মুখে যে আমি তো 10% রাখতাম, বাকি 90% উপরের লোকদের পাঠিয়ে দিতাম। তাহলে উপরের লোকদের অবস্থা কি আমি ভাবো? স্বাভাবিকভাবে তারা এদেরকে দেয়, দেখবেন সরকারের টাকাতে যদি এদেরকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের পিঠটা বেঁচে যায়। সেই জন্য তাদের উপর এত দরদ। যারা যোগ্য প্রার্থী ছিলেন, চাকরি পাননি, তাদের জন্য কোনো রকম দরদ। অসৎ লোকেরা কি করবেন সেটা উনি ভালো জানেন। ওনার যখন অসৎরা ওনার ছেলে, তাহলে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা যদি ওনার ছেলে মেয়ে হন, তাহলে ছেলে মেয়ের জন্য মাসের যে অবস্থা হয়েছিল না তাই অবস্থা। কেন প্রকারের ক্ষমতা দখল করা অথবা ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা এখন এমন একটা অবস্থায় চলে গেছেন, তার জন্য মানে অনৈতিকভাবে ঝগড়া, এমনকি মারামারি পর্যন্ত করতে পারে। 10 বছর চাকরি করেছে, বেতন নিয়েছে, সুদ সমেত টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ 10 বছরের যেটা অভিজ্ঞতা সেটা অপরাধ করার অভিজ্ঞতা। তো একটা লোকের অপরাধ করার জন্য তাকে কোনো পুরস্কার দেওয়া যায় না। অপরাধ করার জন্য তাকে তিরস্কার করতে হয়, তাকে সাজা দিতে হয়, তাকে জেলে পাঠাতে হয়, তার জরিমানা করতে হয়। বিধানসভার ভেতরে যে ঘটনাটা ঘটলো, বিধানসভাটা তো মানে আইনসভায় বলতে পারেন, সেখানে তো আলোচনা সাপেক্ষ যেসব কথাবার্তা সেগুলো হচ্ছে রাজ্যের উন্নতি কি করে হবে, রাজ্যের মানুষের কি করে ভালো করা যাবে, শিক্ষার প্রসার কিভাবে ঘটানো যাবে, সেখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং রীতিমতো বাকবিতণ্ডা থেকে খণ্ডযুদ্ধ। পার্লামেন্ট এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আইনসভা আপনি যেটা বলছেন, এখানে লোকেরা যাদেরকে নির্বাচিত করেন তাদের কাজ হচ্ছে আইন তৈরি করা, এবং সে কোন আইন তৈরি করে ভালো হবে, কোন আইনটা ঠিক নয় মানুষের পক্ষে, সেটা রদ করা, এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু এখন দলীয় রাজনীতির দুর্নীতির ফলে মানে ক্ষমতায় থাকা সেটা একটা লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং ফলে যেহেতু অনেক রাজনীতিবিদই অসৎ হয়ে গিয়েছে, তাদের আইন বা ন্যায় নীতি এগুলো সম্পর্কে কোনো পরোয়া নেই। যেন তেন প্রকারের ক্ষমতা দখল করা অথবা ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা এখন এমন একটা অবস্থায় চলে গেছেন, তার জন্যে মানে অনৈতিকভাবে ঝগড়া, এমনকি মারামারি পর্যন্ত করতে পারে। বিধানসভায় যা ঘটেছে সেটা তার ফল। এতে আমাদের সাধারণ মানুষদের আতঙ্কিত হওয়ার কথা। বলছি, তাহলে সাধারণ মানুষের যে উন্নতির কথা বা রাজ্যের প্রসারের কথা সেগুলো তো শোনা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। না, সেগুলো আলোচনা করতে গেলে যে তাদের ব্যর্থতাটা সামনে আসবে, তারা ঠিকমতো কাজ করছে না সেটা সামনে আসবে। সেই জন্য অন্য কোনো ব্যাপার নেই, যদি লোককে ব্যস্ত করে রাখা যায় তাহলে সেগুলো সামনে আসবে না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি ঘোষণা করেছেন যে যারা চাকরি প্রার্থী ছিলেন মানে টেন্টেড, তাদেরকে অভিজ্ঞতার হিসাবে মানে 10 বছর যাদের অভিজ্ঞতা, 10 বছর ধরে কাজ করেছেন, তাদেরকে গ্রুপ সিতে আর কি উনি চাকরি দেবেন। সুপ্রিম কোর্টের রায় অনুসারে 10 বছর চাকরি করেছে, বেতন নিয়েছে, সুদ সমেত টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ 10 বছরের যেটা অভিজ্ঞতা সেটা অপরাধ করার অভিজ্ঞতা। তো একটা লোকের অপরাধ করার জন্য তাকে কোনো পুরস্কার দেওয়া যায় না। অপরাধ করার জন্য তাকে তিরস্কার করতে হয়, তাকে সাজা দিতে হয়, তাকে জেলে পাঠাতে হয়, তার জরিমানা করতে হয়। তো আপনারা দেখেছেন যে যারা চিহ্নিত অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য, তারা হাইকোর্টে প্রথমে সিঙ্গেল বেঞ্চে গিয়েছিল, তারপর ডিভিশন বেঞ্চে গিয়েছিল, তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিল। সব জায়গা থেকে বলে দেওয়া হয়েছে যে না, যারা চিহ্নিত, যাদের জন্য অন্যদের জীবন নষ্ট হয়েছে, তাদেরকে চাকরির সুযোগ দেওয়া হবে না। তো এরপরে যদি মমতা ব্যানার্জি সেটা দেওয়ার চেষ্টা করেন, সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হবে এবং দিলে ওনার সাজা হবে। স্যার, ওই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় টেন্টেড মানে যারা দাগি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি। সেটা তো স্বাভাবিক, কারণ তাদের কাছ থেকে তিনি এবং তার দলের লোকজন টাকা নিয়েছেন। তাদেরকে যদি আপনি সন্তুষ্ট না রাখেন, তারা টাকা ফেরত চাইবে, এবং টাকা ফেরত চাইলে যারা আদায় করেছেন তাদের তো শুনেছেন একজনের মুখে যে আমি তো 10% রাখতাম,
বাকি 90% উপরের লোকদের পাঠিয়ে দিতাম, তাহলে উপরের লোকদের অবস্থা কি আমি ভাবো। স্বাভাবিকভাবে তারা এদেরকে দেয়, দেখবেন সরকারের টাকাতে যদি এদেরকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের পিঠটা বেঁচে যায়। সেই জন্য তাদের উপর এত দরদ। যারা যোগ্য প্রার্থী ছিলেন চাকরি পাননি তাদের জন্য কোনো রকম দরদ নেই, বা যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের জন্য কোনো রকম দরদ নেই। এর আগেও আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি যে আমি 17 মা অ17 মা। এখন উনি ওটা ভুলে আত্মশ্লাঘা করতে পারেন, কিন্তু সেই আমরা ছোটবেলায় পড়েছি যে মাসি তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে কানে কানে কথা বলতে গিয়ে তার কানটা কামড়েছিল। তো অসৎ লোকেরা কি করবেন সেটা উনি ভালো জানেন। ওনার যখন অসৎরা ওনার ছেলে, তাহলে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা যদি ওনার ছেলে মেয়ে হন, তাহলে ছেলে মেয়ের জন্য মাসির যে অবস্থা হয়েছিল না তাই অবস্থা হবে। সুমন্ত ছেলেটার নাম, সুমনের মাসির যা হয়েছিল, এখানে চিহ্নিতদের মাসির তাই অবস্থা হবে, মার তাই অবস্থা হবে। বলছি স্যার, আমরা দেখলাম জিএসটি হার কমলো, সেটাকে কুণাল ঘোষ আর কি পোস্ট করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি সেটাকে মানতে হলো কেন্দ্রকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই জিএসটি নাকি কমেছে। দেখুন, আপনি যার নাম করে বলছেন তিনি যে কোনো কথা বলতে পারেন, নাহলে এখানে পশ্চিমবঙ্গ একটা রাজ্য নয়, অনেকগুলো রাজ্য আছে। সব রাজ্য যদি বিরোধিতা করতে, কেন্দ্র যদি বিরোধিতা করতে, তাহলে যা হয়েছে তা হতে পারত না। কিন্তু কোনো লোক একটু খোসামত করে মোসাহিবি করে যদি তার একটু নম্বর বাড়াতে পারেন, চেষ্টা করতে পারেন, কিন্তু লোকে এটা কতটা বিশ্বাস করবে সেটা উনিও জানেন। স্যার, এই যে জিএসটির হারটা কমলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? সব জিনিসের কমেছে তা নয়, কোনো জিনিসের কমেছে। এর আগে 40% জিএসটি কোথাও ছিল না, 28টা সব থেকে বেশি ছিল, কিন্তু কোনো জিনিসের বেড়েছে। কোনগুলো বেড়েছে? যেমন সিগারেট বা বিড়ি বা এসব নেশাজাত দ্রব্যগুলো বেড়েছে, বা শৌখিন দ্রব্যের উপর বেড়েছে। সাধারণ লোক ব্যবহার করে এরকম অনেকগুলো জিনিস জিএসটি হার কমেছে। তো সেগুলো সাধারণ মানুষ হিসেবে তো আমার মানে খুশি হওয়ারই কথা, খারাপ লাগার কথা।